নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে আপনাদের পড়ে শোনাচ্ছি লরা ইঙ্গলস ওয়াইল্ডারের লিটল হাউস সিরিজের দ্বিতীয় বই ফার্মার বয় এই গল্পটি। এই গল্পের আজকে পঞ্চম পর্ব বা শেষ পর্ব পড়ছি আমি। আসুন শুরু করি আজকের গল্প। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন শুরু করি আজকের গল্প ফার্মার বয়ের পঞ্চম পর্ব অথবা শেষ পর্ব। জানুয়ারির প্রথম 2 সপ্তাহ গেল জঙ্গল থেকে কাঠ কেটে আনতে। শীতকালীন স্কুলে ক্লাস আরম্ভ হয়ে গেছে, কিন্তু আলমানজোকে যেতে হলো না। বাবা যেমন দুজন সহকারীর সঙ্গে বড় বড় গাছের কাণ্ড ববস্লেটে তুলে নিয়ে আসছে, আলমানজো তেমনি ওর 2 সহকারী পিয়েক আর লুইকে নিয়ে গাছের অপেক্ষাকৃত হালকা অংশ ওর ছোট্ট ববস্লেডে তুলে নিয়ে বাড়ি আসছে। প্রথম স্টার আর ব্রাইটকে বাগে আনতে কষ্ট হলো। গত শীতে শিক্ষা ওরা প্রায় ভুলেই গেছে। তাছাড়া গোটা গ্রীষ্মকাল মাঠে ময়দানে চড়ে ইচ্ছে মতন ঘাস পাতা খেয়ে আরাম করে শুয়ে বসে থেকে অভ্যাস খারাপ হয়ে গেছে ওদের। এখন কাজ পছন্দই হচ্ছে না। খুবই ধৈর্যের পরিচয় দিয়ে ধীরে ধীরে ওদের আবার নিজের পরিবেশের বশে নিয়ে এলো আলমানজো। কখনো ফুসলিয়ে, কখনো গাজর খুঁজতে, কখনো আবার কানের পাশে চাবুক ফাটিয়ে। 15 ফুট লম্বা করে কাটা হয়েছে বিশাল লম্বা গাছগুলো কদিন আগেই। এবার অর্ধেক ঢাকা পড়েছে তুষারে। কোনো কাণ্ডের ব্যাস 2 ফুটেরও কম নয়। শক্ত কাঠি দিয়ে চার দিয়ে ওগুলোকে গড়িয়ে নিয়ে তুলতে হচ্ছে ববস্লেডে। ছোটখাটো 2-1টা দুর্ঘটনা যে ঘটলো না তা নয়। 2 বার গড়তে পড়লো স্টার আর ব্রাইট ববস্লেড সহ। একবার ব্যথা পেল আলমানজো গাছের কাণ্ডের বাড়ি খেয়ে। বাবা বলল, এইভাবে শিখতে হয় বাপ, তারপর সাবধানে চলতে হয়। বছরের চাহিদা মতো কাঠ সংগ্রহ হয়ে গেলে মা বলল, এবার আলমানজোর স্কুলে যাওয়া উচিত। আর দেরি করলে এবছর আর কিচ্ছু শেখা হবে না। আলমানজো বোঝালো, এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে। গম, জব, জই মড়াই করা, তারপর নতুন বাছুর দুটোকে ট্রেনিং দেওয়া, কত কাজ। তাছাড়া ও বলল, স্কুল যাব আমি আর কি করতে? পড়তেও পারি, বানান করে লিখতেও পারি। আমি তো আর স্কুল টিচার বা স্টোর কিপার হতে চাই না। পড়তে পারো, লিখতে পারো, বানান জানো, শান্ত গলায় বলল বাবা। কিন্তু অঙ্ক পারো? পারি, জবাব দিল আলমানজো। অঙ্ক পারি কিছু কিছু। ভালো একজন কৃষককে অনেক হিসাব জানতে হয়। কিছুতে কাজ হবে না বাপ, ভালো অঙ্ক শিখতে হবে। কিছু বলল না আলমানজো। সকালে উঠে টিফিন বাটি নিয়ে রওনা হয়ে গেল স্কুলের পথে। এবছর কিছুটা পিছনে সিট পেলেও বই আর স্লেট রাখবার সুবিধা হলো ডেস্কে। মন দিয়ে অঙ্ক শিখল আলমানজো, কারণ অঙ্ক শিখে নিতে পারলে আর স্কুলে যেতে হবে না ওকে। বাবা বলল, এবার খড় অনেক বেশি হয়ে গেছে, ভাবছি কিছু বেচে দিয়ে আসবো শহরে গিয়ে। পরদিন মিস্টার উইড এলো খড় বেইল করার যন্ত্রপাতি নিয়ে। কাজটা শিখবে বলে স্কুলে না গিয়ে ঘরেই থেকে গেল আলমানজো। সকাল থেকে রাত পর্যন্ত চলল খড় বেইল করার কাজ। প্রতিটা বেইলের ওজন হলো 250 পাউন্ড। রাতে খেতে বসে বিড়বিড় করে অনুমান হিসাব করছে আলমানজো। এক গাড়িতে 30 বেইল, প্রতি বেইল 2 ডলার করে হলে প্রতি গাড়িতে আসবে 60। হায় হায় ঈশ্বর, শোনো কি বলো ছোকরা। চোখ বড় বড় করে বাবার দিকে চাইল মা। হাসলো বাবা। মনে হচ্ছে মন দিয়ে অঙ্ক শিখছে বাপ, ভালো। তা কাল চলো না, তুমি বিক্রি করে প্রথম 30 বেল আমি দেখব। যাবে নাকি স্কুলে? যাবো বাবা, প্রায় চেঁচিয়ে উঠল আলমানজো। পরদিন স্কুলে না গিয়ে খড়ের বেইলগুলোর ওপর উঠে শুয়ে পড়ল ও উপর হয়ে। নিচে বাবার হ্যাট আর ঘোড়া দুটোকে মোটা সোটা পশ্চাৎ লেজ দেখা যাচ্ছে। ওর মনে হচ্ছে যে গাছে উঠেছে। ঝাঁকিতে সামান্য দুলছে বেইলগুলো। চাকা থেকে ক্যাচ ক্যাচ শব্দ আসছে। নীল আকাশ, মাঠ ঘাট তুষারে ছাওয়া, রোদ লেগে ঝকঝক করছে। টাউন রিভারের ব্রিজের কাছে রাস্তার পাশে আলমানজোর চোখ পড়ল কালো মতন ছোট্ট কি যেন পড়ে আছে।
কাছে গিয়ে ঝুঁকে মনে হলো ওটা একটা পকেট বুক। গাড়ি থামাতে বললো ও বাবাকে। নেমে গিয়ে তুলে নিল জিনিসটা, মোটা সোটা একটা মানি ব্যাগ। আবার আলমানজো উপরে উঠে যেতেই শুরু হলো ঘোড়া চলা। মানিব্যাগ খুলে ও দেখলো অনেকগুলো বড় অঙ্কের নোট ঠাসা রয়েছে ওতে, কিন্তু কোথাও কিছু লেখা নেই যা লেখা দেখে বুঝতে পারবে এই মানিব্যাগের মালিককে। হাত বাড়িয়ে বাবাকে দিল আলমানজো ব্যাগটা। ওর হাতে ঘোড়ার রাশ ধরিয়ে দিয়ে মানিব্যাগ খুললো বাবা। মোট আছে $1500, বলল বাবা। কার হতে পারে? ব্যাংকে ভয় পায় লোককে অনেকেই, না হলে এত টাকা সঙ্গে নিয়ে কেউ ঘুরতো না। নোটগুলোর ভাঁজ দেখে বোঝা যায় বেশ অনেকদিন ধরেই আছে ওগুলো ওই মানিব্যাগের ভেতর। একসঙ্গে ভাঁজ করা এত বড় অঙ্কের নোট দেখে মনে হলো টাকাগুলো একসঙ্গে পেয়েছে লোকটা। সন্দেহপ্রবণ কোনো লোক, দামি কিছু বিক্রি করেছে। কে হতে পারে লোকটা? কথাগুলো আপন মনেই বলল বাবা। তারপর সিদ্ধান্তে পৌঁছালো থম্পসন, খুব সম্ভব ওই। কয়েক মাস আগে জমি বেচেছে লোকটা, ব্যাংককে বিশ্বাস করে না, খুবই সন্দেহপ্রবণ মানুষ, তেমনি অসম্ভব কৃপণ, ছোট মনের লোক। থম্পসন না হয়ে আর যায় না। মানি ব্যাগটা পকেটে রেখে আলমানজোর হাত থেকে রাশ নিল বাবা। মনে হয় শহরেই পেয়ে যাবে ওকে। প্রথমেই ফিট স্টেবল গেল বাবা ওয়াগন নিয়ে। বিক্রির দায়িত্ব ছেড়ে নিল আলমানজোর উপর। চুপচাপ দাঁড়িয়ে শুনলো দোকানিকে ও কিভাবে কি বোঝায়। 10 বছরের এক বিক্রেতার মুখে খড়ের প্রশংসা শুনে হাসলো দোকানি। জিজ্ঞাসা করলো কত চাও? প্রতি বেইলের জন্য $2.25, দাম হাঁকালো আলমানজো। বেশ চাইছো, মাথা নাড়লো দোকানি। এর এত দাম হয় না। কত হলে ঠিক হয়? জিজ্ঞাসা করলো আলমানজো। $2 বেশি এক পেনিও না, বলল দোকানি। ঠিক আছে, চট করে বলল আলমানজো, ওই দামেই বেচবো আমি। বাবার দিকে অবাক হয়ে তাকালো দোকানি। তারপর হ্যাটটা পেছনে ঠেলে দিয়ে আলমানজোকে জিজ্ঞেস করলো, তাহলে $2.25 করে চাইলে না কেন প্রথমে? কারণ তো $2 করে কিনবেন আপনি, পাল্টা প্রশ্ন করলো আলমানজো। কিনবো? আমি যদি $2 করে চাইতাম আপনি $1.75 বেশি বলতেন। হেসে উঠল দোকানি। বাবাকে বললেন, আপনার ছেলেটা চালাক আছে। বড় হোক আগে, বলল বাবা। বড় হয়ে কি হয় সেটাই আসল কথা। টাকাগুলো আলমানজোকে গুনে দিতে বলল বাবা। $60 গুনে বুঝে নিল আলমানজো। এবার মিস্টার কেসের স্টোরে গেল ওরা। এই স্টোরে সব জিনিসের দাম কম বলে এখানে সবসময় ভিড় থাকে। বাবা এখান থেকেই বাজার করে। মিস্টার কেসের নীতি হচ্ছে লাভ কম নেব, বেচবো বেশি। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকলে ওরা। সবার সঙ্গে মধুর বন্ধুসুলভ ব্যবহার মিস্টার কেসের। ছোট বড়তে কোনো প্রভেদই নেই, কারণ সবাই তার কাস্টমার। বাবাও সবার সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু সবাইকে সমান বন্ধু বলে বাবা একদমই মনে করে না। খানিক পরেই পকেট থেকে মানিব্যাগটা বের করে আলমানজোর হাতে দিল বাবা। বলল, যাও, মিস্টার থম্পসনকে খুঁজে বের করো তুমি। এখানে দেরি হবে মনে হচ্ছে, তুমি ওদিকটা সেরে আসো, সন্ধ্যের আগেই বাড়ি ফিরবো আমরা। রাস্তায় ছোট ছেলে আর কেউ নেই, সবাই স্কুলে। অত টাকা পকেটে নিয়ে রাস্তায় হাঁটতে খুব ভালো লাগলো আলমানজোর। ভাবলো টাকাগুলো ফেরত পেয়ে কত না জানি খুশি হবে মিস্টার থম্পসন, বারবার ধন্যবাদ জানাবে ওকে। দোকানে দোকানে খুঁজলো, নাপিতদের দোকানও দেখলো, ব্যাংক দেখলো। আর একটু এগিয়ে মিস্টার প্যাডকের ওয়াগন শপের সামনে রাস্তার ধারে দেখতে পেল মিস্টার থম্পসনের গাড়ি। দরজা খুলে দোকানের ভিতর ঢুকলো আলমানজো। মিস্টার প্যাডক আর মিস্টার থম্পসন স্টোভের পাশে দাঁড়িয়ে একটা হিকরি কাঠ দেখছে আর কথা বলছে। চুপচাপ দাঁড়িয়ে থাকলো আলমানজো, কারণ বড়দের কথার মাঝখানে কথা বলা বেয়াদবি। স্টোভের কারণে গরম হয়ে রয়েছে ঘরটা। কাঠ, চামড়া আর পেইন্টসের সুগন্ধ। স্টোভের ওপাশে দুজন কর্মচারী ওয়াগন তৈরি করছে। আরেকজন চকচকে নতুন একটা কালো বাগির চাকায় লাল দাগ টানছে। রাধা করা কোকড়ানো কাঠের চিল্কা স্তূপ হয়ে রয়েছে একপাশে। কর্মচারীরা শীষ দিচ্ছে, মাপজোক করে দাগ টানছে কাঠে, রাধা করছে বা করাত দিয়ে কাঠ ছিঁড়ছে। গোটা পরিবেশটাই চমৎকার লাগলো আলমানজোর কাছে। মিস্টার থম্পসন নতুন একটা ওয়াগন তৈরি করাবেন, তাই দাম দস্তুর করছেন, তর্ক করছেন।
কি করে যেন টের পেয়ে গেল আলমান্জো ওয়াগন বিক্রির আগ্রহ রয়েছে বটে, কিন্তু মিস্টার প্যাডক লোকটাকে মোটেও পছন্দ করছেন না। একটা পেন্সিল দিয়ে খরচগুলো লিখে যোগ দিয়ে দেখালেন, চেষ্টা করছেন মিস্টার থমসনকে সন্তুষ্ট করতে। দেখুন, এর কমে আর পারি না, বললেন মিস্টার প্যাডক। এর নিচে আমার লোকদের বেতন ওঠাতে পারবোই না আমি। ওয়াগন দেখলে আপনি সন্তুষ্ট হবেন, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। সন্তুষ্ট না হলে না হয় নেবেন না। দেখি, আর কেউ যদি এর কমে না পারে তাহলে হয়তো আমি আপনার কাছেই ফিরে আসব, বললেন মিস্টার থমসন, কণ্ঠেশ্বরী সন্দেহ আর অবিশ্বাস। বেশ তো, দেখুন বাজার ঘুরে, দামি যদি পোষায় আসবেন। আমি খুব বেশি হব আপনার কাজটা করে দেওয়ার সুযোগ পেলে। কথাটা বলেই আলমান্জোর উপর চোখ পড়ল মিস্টার প্যাডকের। আরে তুমি এখানে, তোমার ছোট্ট লুসি কেমন আছে? মোটা সোটা দৈত্যের মতন দেখতেই ভালো লোকটাকে আলমান্জোর খুব পছন্দ। দেখা হেলেই শুয়োর ছানার কথা জিজ্ঞাসা করেন সব সময়। ছোট্ট নেই আর এখন স্যার, বলল আলমান্জো। 150 পাউন্ডের মতন হবে এখন ওর ওজন। ফিরল এবার মিস্টার থমসনের দিকে। আচ্ছা, আপনি কি একটা মানিব্যাগ হারিয়েছেন? কথাটা শোনা মাত্রই আঁতকে উঠলেন মিস্টার থমসন। পাগলের মতন চাপড় মারছেন পকেটগুলোয়, হাত ঢুকাচ্ছেন, খুঁজছেন। হায় হায়, তাই তো গেল কোথায়? $1500 ছিল ওতে, সর্বনাশ, হারিয়ে গেছে। তুমি কি করে জানলে? এটাই? হাসি মুখে জানতে চাইল আলমান্জো। হ্যাঁ, এটাই। কিছু হাতাওনি তো আবার? বলেই ছো মেরে ওর হাত থেকে ছিনিয়ে নিলেন ওই মানিব্যাগটা। চট করে খুলে ব্যস্ত হাতে গুনতে শুরু করলেন টাকাগুলো। 2 বার গুনে সন্তুষ্ট হলেন। বিরাট একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, ছোড়াটা কিছুই চুরি করেনি দেখছি। রাগে চোখ মুখ লাল হয়ে উঠল আলমান্জোর। ভাবলো একটা চড় লাগানো যায় না এই বদলোকটার গালে। প্যান্টের পকেট হাতড়ে কয়েকটা পয়সা বের করলে মিস্টার থমসন। তার থেকে বেছে একটা নিকেল নিয়ে গুজে দিলেন ওর হাতে। ধরো ছোড়া, নাও, যাও ভাগো এখন। চোখে অন্ধকার দেখছে এখন আলমান্জো। ঘৃণায় রিরি করছে অন্তরটা। কোনোভাবে লোকটাকে আঘাত করার জন্য ছটফট করছে ওর মন, কিন্তু সামনে নিল। শান্তভাবে পয়সাটা ওর হাতে ফিরিয়ে দিয়ে বলল, ধরুন, আপনার মহামূল্যবান নিকেল, আপনিই রাখুন, ফকিরকে দেবেন। মিস্টার থমসনের নিষ্ঠুর চেহারাটা লাল হয়ে উঠল এবার রাগে। একজন কর্মচারী বিদ্রুপের হাসি হেসে উঠতেই আরো রেগে এক পা এগোলেন তিনি আলমান্জোর দিকে, মনে হচ্ছে মারবেন। কিন্তু বাধা দিলেন মিস্টার প্যাডক। অতি নীচ লোক দেখছি আপনি থমসন, একে চোর বলছেন? এমন আচরণ করছেন যেন ও রাস্তার ফকির। কি মনে করেন আপনি নিজেকে? হ্যাঁ, হারানো $1500 যে ছেলে ফিরিয়ে এনে দিল, তার সঙ্গে এই হচ্ছে আপনার ব্যবহার? নিকেল ধরিয়ে দিচ্ছেন ওর হাতে। জানেন ওকে, চেনেন ওকে? এক পা পিছিয়ে গেলেন মিস্টার থমসন, কিন্তু বিশাল ধর নিয়ে এগিয়ে এলেন মিস্টার প্যাডক। মোষ্ট একটা মুঠি তুলে ঝাঁকালেন ওর নাকের কাছে। কৃপণের বাচ্চা, কৃপণ, রক্তচোষা উপুন কোথাকার। রাগে কাঁপছেন মিস্টার প্যাডক। এত বড় অন্যায়! আমার সামনে, আবার আমারই দোকানে! চোখ মুখ পাকিয়ে ভয়ঙ্কর করে তুললেন তিনি। এত বড় আসপর্দা! এর মতো একটা সৎ ভদ্র ভালো ছেলেকে এমন অপমান! এই বেটা, বের কর $100, না $200 দিবি। বের কর এক্ষুনি, না হলে দেখবি আজ তোর কি করি। মিস্টার থমসন কিছু বলবার চেষ্টা করলেন। আলমান্জো কিন্তু কে শোনে কার কথা। বিকট এক হুঙ্কার দিয়ে আরো এক পা এগোলেন তিনি লোকটার দিকে। $200 দিবি তুই, নাকি দেখবি আমি কি করি। ভয়ে কুঁকড়ে গেলেন এবার মিস্টার থমসন। জিভ দিয়ে আঙুল ভিজিয়ে নিয়ে ঝটপট গুনে আলাদা করলেন কয়েকটা নোট, এগিয়ে দিলেন আলমান্জোর দিকে। আলমান্জো বললেন, মিস্টার প্যাডক, প্লিজ বেরো এবার, দূর হো এখান থেকে, গেট আউট। চোখের পলকে ছিটকে দরজার কাছে চলে গেলেন মিস্টার থমসন। বাইরে বেরিয়ে দড়াম করে দরজা লাগিয়ে দিলেন। নোটগুলো হাতে নিয়ে বোকার মতন দাঁড়িয়ে থাকলো আলমান্জো। ঘটনার আকস্মিকতায় এতই উত্তেজিত যে কথা বলতে গিয়ে তোতলাতে শুরু করলো। বলল, বাবা ওর নোট নেওয়া পছন্দ করবে না। মিস্টার প্যাডক শার্টের গোটানো হাতা নামিয়ে কোট গায়ে চড়ালেন। চলো, আমি বুঝিয়ে বলবো নাকে। কোথায় উনি? সদাই সেরে
পকেটগুলো ওয়াগনে তুলছিল বাবা। আলমানজোকে নিয়ে ঝড়ের বেগে তার সামনে গিয়ে দাঁড়ালেন মিস্টার প্যাডক। খুলে বললেন সব ঘটনা। ওর নাক ভেঙে দিতে পারলে আমি খুব খুশি হতাম, বললেন মিস্টার প্যাডক, কিন্তু বুঝলাম তার চেয়েও বেশি ব্যথা পাবেও কিছু টাকা খসে গেলে। তাছাড়া এটা তোমার ছেলেরই প্রাপ্য। সততার জন্য কারোর কিছু প্রাপ্য হয়ে বলে আমার মনে হয় না, বলল বাবা। তবে তুমি যেভাবে অসম্মান থেকে আমার ছেলেকে রক্ষা করেছো সেই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ প্যাডক। আমিও বলছি না যে ধন্যবাদের চেয়ে বেশি কিছু ওর প্রাপ্য ছিল, বললেন মিস্টার প্যাডক, কিন্তু ওই ব্যবহার, ওরকম অপমান সে করতে পারে এটুকু একটা বাচ্চাকে? ভেবে দেখো, উপকারের প্রতিদানে লোকটা যা করেছে তাতে আমি বলবো ক্ষতিপূরণ হিসেবে $200 আলমানজোর প্রাপ্য হয়। তোমার যুক্তিটা উড়িয়ে দেওয়া যায় না। কিছুক্ষণ চিন্তা করে বাবা বলল, ঠিক আছে বাপ, টাকাগুলো তুমি রাখতে পারো। নোটগুলোর দিকে চাইল আলমানজো। $200? 4 বছর বয়সী একটা কোল্টের দাম কিন্তু এটা। তোমাকে অসংখ্য ধন্যবাদ প্যাডক, বলল বাবা। আমার ছেলের হয়ে তুমি যা করেছো সেই জন্য আমি সত্যি কৃতজ্ঞ। একজন খদ্দের হারালেন। আরে না না, বললেন মিস্টার প্যাডক, ওরকম 1-8 জন খদ্দের হারালে কিছু এসে যায় না আমার। তা আলমানজো, এত টাকা দিয়ে কি করবে ভাবছো? বাবার দিকে তাকালো আলমানজো। টাকাটা ব্যাংকে রাখা যায় না? ওটাই তো টাকা রাখার জায়গা, বলল বাবা। $200 কম না? তোমার দ্বিগুণ বয়সেও এত টাকা ছিল না আমার। আমারও না, বললেন মিস্টার প্যাডক। বাবার সঙ্গে ঢুকলো ও ব্যাংকে। উঁচু কাউন্টারের ওপাশে লম্বা টুলে বসা ক্যাশিয়ারের মাথাটা শুধু দেখা যাচ্ছে ওর কাছে। কানে গোজা কলমটা হাতে নিল ক্যাশিয়ার। গলা বাড়িয়ে আলমানজোকে দেখে নিয়ে বলল, টাকাগুলো আপনারই অ্যাকাউন্টে রাখলে ভালো হতো না স্যার? না, বলল বাবা, টাকাটা ওর নামেই জমা থাক। 2 বার 2 জায়গায় নাম সই করতে হলো আলমানজোকে। টাকাগুলো গুনে ডয়ারে রেখে দিল ক্যাশিয়ার। ছোট্ট একটা বইয়ের ওপর আলমানজোর নাম লিখে ভিতরের $200 অঙ্কে লিখে ওর হাতে ধরিয়ে দিল বইটা। বাইরে বেরিয়ে আলমানজো জিজ্ঞাসা করলো, টাকাটা তুলতে হলে কি করতে হবে আমাকে? তুমি চাইলেই ওরা দিয়ে দেবে, তবে একটা কথা খেয়াল রেখো, যতক্ষণ এই টাকাগুলো ব্যাংকে থাকবে ততক্ষণ ওগুলো বাড়তে থাকবে। প্রতিটা ডলার 1 বছর পর বেড়ে গিয়ে $1.04 হয়ে যাবে। তার মানে এই $200 ঠিক 1 বছর পর বেড়ে হয়ে যাবে $208। বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা, বলল আলমানজো, কিন্তু মনে মনে ভাবছে এখন যে কোনো সময়ই ইচ্ছে করলেই ও একটা কোল্টের মালিক হতে পারে। নিজে ট্রেনিং দিয়ে ওটাকে মনের মতন করে গড়ে নিতে পারে। সত্যি আজকের দিনটা ওর জীবনে এক চমৎকার স্মরণীয় দিন। কিন্তু এই দিনটাই ফুরোবার আগে আরো কিছু স্মরণীয় ঘটনা ঘটে গেল। ব্যাংক থেকে বেরিয়েই দেখা গেল মিস্টার প্যাডক অপেক্ষা করছেন ওর জন্য। বাবাকে বললেন, কিছু কথা আছে। বেশ কয়েকদিন ধরেই বলবো করছি, বললেন তিনি। তোমার এই ছেলেটা সম্পর্কে কিছু কথা। অবাক হল আলমানজো। আচ্ছা, ওকে গাড়ি তৈরি করবার এই কাজে দেওয়ার কথা কখনো ভেবে দেখেছো ওয়াইল্ডার? জিজ্ঞাসা করলেন মিস্টার প্যাডক। কই না তো, শান্ত কণ্ঠে জবাব দিল বাবা। কখনো ভাবিনি। কেন? এ নিয়ে একটু ভেবে চিনতে দেখতে পারো, বললেন মিস্টার প্যাডক। ব্যবসা দ্রুত বাড়ছে ওয়াইল্ডার। দেশটা বড় হচ্ছে, লোক বাড়ছে, ক্রমেই চাহিদা বাড়ছে ওয়াগন আর বাগির। মানুষের চলাচল বাড়ছে, আমাদের ওপর খরিদ্দারের চাপও বাড়ছে। একটা বুদ্ধিমান ছেলের জন্য এটা কিন্তু খুব ভালো একটা লাইন। হ্যাঁ, বলল বাবা। আমার তো নিজের কোনো ছেলে নেই, তুমি জানো। তোমার আছে 2 ছেলে, বললেন মিস্টার প্যাডক। কিছুদিনের মধ্যে তোমার ভাবতে হবে ওকে কোন লাইনে দেওয়া যায়। আমার কাছে দিয়ে দাও না, আমি ওকে কাজ শেখাই, ব্যবসা শেখাই। ওর যদি লাইনটা পছন্দ হয় এক সময় এ ব্যবসা ওরই হবে। 50-60 জন লোক কাজ করবে ওর অধীনে। শহরের একজন গণ্যমান্য ধনী লোক হিসেবে স্বীকৃতি পাবে। প্রস্তাবটা ভেবে দেখো কিন্তু। হ্যাঁ, শান্ত গলায় বলল বাবা। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভেবে দেখার মতোই। তোমাকে অনেক ধন্যবাদ প্যাডক। বাড়ি ফেরার পথে আর একটাও কথা বলল না বাবা। আলমানজো চুপচাপ থাকলো। এত ঘটনা ঘটছে আজ যে সব জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে ওর মাথার মধ্যে। অনেকগুলো ছবি ঘুরছে ওর চোখের সামনে। স্পষ্ট দেখতে পাচ্ছে ক্যাশিয়ারের কালিমাখা আঙুল, মিস্টার থমসনের
ঠোঁটের দুই কোণা নিচে সামান্য সরু মুখটা, মিস্টার প্যাডেকের মুঠি পাকানো হাত, ব্যস্ত গরম ওয়াগনের কারখানায় হাসি খুশি পরিবেশ। ভাবছে মিস্টার প্যাডেকের শিক্ষানবিশ হলে ওর আর স্কুলে যেতে কিন্তু হবে না। মিস্টার প্যাডেকের কারখানার কাজ ওর খুবই পছন্দ। রাদার ফাঁক গলে বেরিয়ে আসছে চিকন কাঠের চিল্কা, কি সুন্দর গন্ধ। কাঠের ওপর হাত বুলিয়ে দেখেছে লোকগুলো কোথাও অসমান রয়ে যাচ্ছে কিনা। চওড়া ব্রাশ দিয়ে রং করা হচ্ছে গাড়িগুলো, চিকন ব্রাশ দিয়ে টানা হচ্ছে সরু সরল রেখা। হিরকি বা ওক কাঠের তৈরি সদ্য পেইন্ট করা চকচকে বাগি বা ওয়াগনের কর্মচারীরা গর্ব করে এই জিনিসগুলো নিয়ে। পকেটের শক্ত ছোট্ট ব্ল্যাঙ্ক বইটা ছুঁয়ে দেখলো আলমান্সো একবার। স্টারলাইটের মতন একটা কল্টের চেহারা ভেসে উঠল এবার চোখের সামনে। সরু পা, বড় বড় শান্ত কৌতূহলী চোখ। আহা, স্টার আর বাইটকে যেভাবে শিখিয়েছে ঠিক তেমনই প্রথম থেকে সবকিছু শিখিয়ে নিতে চায় ও সেই কোলটাকে। চুপচাপ বাড়ি ফিরল দুজন, চুপচাপ গলা ঘরের কাজ শেষ করলো। রাতে খেতে বসেও দুজন চুপচাপ। অস্বস্তি বোধ করছে মা, গল্প করবার চেষ্টা করলো, শহরে কি কি ঘটলো জানবার চেষ্টা করলো, কিন্তু প্রশ্নের জবাবে হ্যাঁ হুঁ ছাড়া কোনো সাড়াই পেল না বাবার কাছ থেকে মা। শেষমেশ সোজা সাপটা প্রশ্ন করলো, জেমস, কি চলছে তোমার মনে বলো তো? বাবা বলল, আলমান্সোকে মনে ধরেছে, শিক্ষানবিশ হিসেবে নিতে চায় মিস্টার প্যাডক। শুনেই ফ্যাত করে জ্বলে উঠল মা, লাল হয়ে উঠল গাল দুটো, কাঁটা আর ছুরি নামিয়ে রাখলো প্লেটে। আয় হায়, এ আবার কিরকম কথা, বলল মা। যত তাড়াতাড়ি চিন্তাটা মিস্টার প্যাডকের মাথা থেকে বেরিয়ে যায় ততই ভালো। তুমি নিশ্চয়ই দু কথা শুনিয়ে দিয়েছ। আমি তো না বুঝে, কেন শহরে নিয়ে যাও? অনেক টাকা কামায় কিন্তু প্যাডক, বলল বাবা। আমার ধারণা আমার চেয়েও অনেক বেশি টাকা জমায় ও ব্যাংকে প্রতি বছর। ওর মনে হয়েছে ছেলেটার জন্য এটা একটা মস্ত বড় সুযোগ। বলেছে ওর সবই একসময় আলমান্সোরই হবে। বাহ, বেশ তো, তেলে বেগুনে জ্বলে উঠল মা। আসলে ঘাবড়ে গেছে। একটা চমৎকার খামার ছেড়ে কেউ শহরে গিয়ে গাড়ি তৈরির ব্যবসা করলে দারুণ উন্নতি করবে, এটা যে ভাবে। আচ্ছা, মিস্টার প্যাডকের টাকাটা আসে কাদের কাছ থেকে? এই আমাদের মতন কৃষকদের কাছ থেকেই না? আমাদেরই পছন্দসই ওয়াগন নেই ওর পয়সা। কথাটা সত্যি, বলল বাবা, কিন্তু কোনো কিন্তু নেই এর মধ্যে, জোর দিয়ে বলল মা। এই যে রয়্যাল, দুদিন একাডেমিতে কাটিয়ে এসে জানাচ্ছে স্টোর কিপার হবে। হতে পারে দোকানদারি করে টাকা কামাবে মেলা, কিন্তু তোমার মতন সত্যিকারের একজন মানুষ হতে পারবে কোনোদিনও? মানুষকে খুশি করতে করতেই যাবে ওর জীবনটা। তো আজ করতে হবে ওর প্রতিটা খদ্দেরকে। এটা কি একটা জীবন হলো? আলমান্সোর মনে হলো এক্ষুনি বুঝি কেঁদে ফেলবে মা। থাক থাক, বলল বাবা, এ নিয়ে মন খারাপ করো না। যা হচ্ছে হয়তো ভালোর জন্যই হচ্ছে। আমি আলমান্সোকে এভাবে ভেসে যেতে দেবই না, বলল মা। কিছুতেই না। শুনেছ আমি কি বলছি? তোমার যেমন লাগছে আমারও ঠিক তেমনই লাগছে, বলল বাবা। কিন্তু সিদ্ধান্তটা আসলে নিতে হবে আলমান্সোকে। ওকে জোর করে এই খামারে ধরে রাখতে পারবো না আমরা। কিন্তু কতদিন? 21 বছর পর্যন্ত। কিন্তু ও যদি যেতে চায়, আমরা ধরে রাখলে ক্ষতি হবে ওর। আলমান্সো যদি রয়্যালের মতো শহরেই যেতে চায়, তাহলে ছোট থাকতেই প্যাডকের শিক্ষানবিশ হওয়াই ওর ভালো। খেয়ে চলছে আলমান্সো, শুনছে সব, কিন্তু মুখ থামাচ্ছে না। এক ঢোক দুধ খেয়ে নিয়ে কুমড়োর পায়ের দিকে মন দিল এবার। আয় হায়, ও কি সিদ্ধান্ত নেবে? আপত্তি জানালো মা। কি বা বয়স ওর? আরেক কামড় বসালো আলমান্সো। অর্ধেকের বেশি গায়েব হয়ে গেল কুমড়োর পিঠে। বড়রা প্রশ্ন না করলে কিছু বলবার উপায় নেই, কিন্তু ও জানে এইটুকু বুঝবার বয়সও হয়েছে যে বাবার মতন হতে চায়, আর কারোর মতোই নয়। মিস্টার প্যাডককেও শ্রদ্ধা করে, কিন্তু তার মতো হওয়ার কোনো ইচ্ছেই ওর নেই। মিস্টার থমসনের মতন নীচ লোককেও খুশি করার চেষ্টা করতে হয় মিস্টার প্যাডককে, তা নইলে একটা ওয়াগন কম বিক্রি হবে। বাবার মতন স্বাধীন আর কে আছে? বাবা যদি কাউকে পছন্দ করে, কেবলই তাকে খুশি করবে। বাধ্য হয়ে ইচ্ছার বিরুদ্ধে কাউকে খুশি করার প্রয়োজন নেই বাবার। হঠাৎ খেয়াল হলো বাবা কি যেন বলছে। ঢোক গেল, তারপর বলল, হ্যাঁ বাবা। গুরু গম্ভীর দেখাচ্ছে বাবাকে।
বলল প্যাডেক তোমাকে শিক্ষানবিশ হিসেবে নিতে চায়, তুমি শুনেছো? হ্যাঁ বাবা। তুমি কি বলো? কিছুই বলতে পারলো না আলমানসো। ও শুধু জানে বাবা যা বলবে তাই করবে ও। ভালো করে ভেবে দেখো বাপ, বলল বাবা। আমি চাই তুমি নিজেই তোমার মন স্থির করো। প্যাডেকের সঙ্গে গেলে সহজ একটা জীবন পাবে। এখানকার মতন সব ঋতুতেই বাইরে বেরিয়ে কষ্ট করতে হবে না। প্রচণ্ড ঠান্ডায় আরাম করে শুয়ে থাকতে পারবে নিজের ঘরে। ভাবতে হবে না ঠান্ডায় গরুগুলো জমে যাচ্ছে কিনা। বৃষ্টি হোক আর রোদ হোক, ঝড় হোক বা তুষার পড়ুক, তুমি থাকবে ছাদের নিচে নিরাপদে। প্রচুর খেতে পাবে, দামি দামি জামা কাপড় পরবে, টাকা জমাবে ব্যাংকে। জেমস, আঁতকে উঠল মা। এটাই সত্য, সত্যিকারের ছবিটা তুলে ধরা উচিত, বলল বাবা। কিন্তু এর আবার অন্য দিকও আছে আলমানসো। শহরে অন্যের উপর নির্ভর করতে হবে তোমাকে বাপ। তুমি যা কিছু পাবে সবই হবে অন্যের দান। কৃষক নির্ভর করে নিজের ওপর, জমির ওপর, আবহাওয়ার উপর। নিজের খাবার নিজে ফলায় চাষি, নিজের পোশাক নিজেই তৈরি করে নেয় নিজে, নিজের গাছ কেটে ঘর গরম করে নিজে। হ্যাঁ, পরিশ্রম আছে, তবে নিজের ইচ্ছায় কাজ করবে তুমি, কারোর হুকুমে নয়। এখানে তুমি স্বাধীন। ওর দিকে চেয়ে আছে বাবা মা দুজনেই। অস্বস্তি বোধ করছে আলমানসো। ও জানে ঘরের মধ্যে বদ্ধ হয়ে থাকবার লোক ও নয়। মানুষকে খুশি করায় পয়সা কামাবার কোনো ইচ্ছে ওর নেই। এমন জীবনও কল্পনাও করতে পারে না যেখানে গরু ঘোড়া প্রান্তর নেই। ঠিক বাবার মতোই হতে চায় ও, একদম বাবার মতন, কিন্তু বলতে চায় না সে কথা। সময় নিয়ে ধীরে সুস্থে ভেবে দেখো বাপ, বলল বাবা। কি চাও মনস্থির করো। বাবা, বলল আলমানসো। বলো বাপ। আমি সত্যি কি চাই বলবো? বলো বাপ। আমি না একটা কোল্ড চাই, বলল আলমানসো। আমার নিজের জন্য একটা কোল্ড কিনতে চাইলে তুমি অনুমতি দেবে? $200 নিশ্চয়ই একটা পাবো। আমি নিজে ট্রেনিং দেবো ওটাকে। ধীরে ধীরে ফাঁক হলো বাবার দাড়ি। বোঝা গেল বাবা হাসছে। ন্যাপকিন নাবিয়ে রেখে চেয়ারের পেছনে হেলান দিল বাবা। ঝিকমিকে চোখে তাকালো মার দিকে, তারপর আলমানসোর দিকে ফিরে বলল, টাকাটা ব্যাংকে যেমন আছে থাক। সবকিছু আধার হয়ে আসছে মনে হলো আলমানসোর। পর মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠলো সবকিছু আবার। বাবা বলছে, কোল যদি তোমার এতই পছন্দ, ঠিক আছে, স্টারলাইটকে তুমি নিয়ে নাও। সত্যি বাবা? প্রায় ফুঁপিয়ে উঠলো আলমানসো। আমার আমার নিজের? হ্যাঁ বাপ, তুমি পোষ মানাবে, ট্রেনিং দেবে, চড়বে, চালাবে, যা খুশি। 4 বছর বয়স হলে ওকে বেচতেও পারবে, কিংবা নিজের জন্য রেখেও দিতে পারবে, তোমার যা ইচ্ছা। কাল সকাল থেকেই ওকে তুমি ট্রেনিং দেয়া শুরু করতে পারো। শেষ হলো ফার্মার বয়ের অন্তিম পর্ব। স্টারলাইটকে পেল আলমানসো। এরপর আসছি পরের বই, লিটল হাউস অন দ্য প্রেরি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ তবে চলি, টাটা।